আলো কি বলবে বুঝতে পারছে না। সত্যি তো, সে কেন এসেছে তার সঠিক কোনো ব্যাখ্যা নেই তার কাছে। তবুও কথা গুছিয়ে নিয়ে বলে, ঈশিতা আপু। ইলোরা মির্জা আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে সরে দাঁড়ায়। নিস্তারা লিভিং রুমে থেকে চাপা আর্তনাদের শব্দ শোনা যাচ্ছে। লিভিং রুমে ভর্তি মানুষ। আলো ইলোরা মির্জার দৃষ্টি উপেক্ষা করে এগিয়ে যায়। ভিড় ঠেলে দেখতে পায় ঈশিতা মেজে বসে বিলাপ করে যাচ্ছে উন্মাদের মতো। দৃশ্যটা দেখে আলোর বুকটা মোচড় দিয়ে ওঠে। কিছু বছর পূর্বে মাকে হারিয়েছে, আর এখন বাবাকে। পুরোপুরি এটি মেয়েটা। আলোর বুকে যন্ত্রণা হচ্ছে খুব। এই পরিস্থিতিতে তো সেও পড়তে পারত। ঋতু মাথা তুলে আলোর দিকে তাকাতেই থমকে যায়। আলোকে সে আশা করেনি। পরি উঠে আলোর দিকে ছুটে এসে আলোর হাত ধরে ঈশিতার কাছে নিয়ে যায়। ঈশিতা হাউমাউ করে কেঁদে যাচ্ছে। আলো গিয়ে ঈশিতার মুখোমুখি বসে পড়ে মেঝেতে। ঈশিতা কাঁদতে কাঁদতে আলোর দিকে তাকায়। আলো খুবই সংকোচনের সাথে ঈশিতার গালে একটা হাত রাখে। হাতটা মায়াময়ী হাতের স্পর্শ পেয়ে ঈশিতা দু চোখ বন্ধ করে ফেলে, জড়িয়ে ধরে আলোকে, তারপর ফোপাতে থাকে। ঋতু পাশে বসে নিশ্চুপ কেঁদে যাচ্ছে। লিভিং রুমে যত মহিলা আছে সবাই সান্ত্বনাবাণী শুনিয়ে যাচ্ছে। আলো ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইলোরা মির্জা এগিয়ে গিয়ে ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, কাকে জড়িয়ে ধরে আছিস তুই? ও মজা পাচ্ছে, মজা। আলো কপাল কুঁচকে ফেলে কঠিন গলায় বলে, বাজে কথা বন্ধ করুন। একজনের মৃত্যুতে আমি মজা পাবো কেন? একজনের মৃত্যু তো না, এ পরিবারের ভোগান্তিতে মজা পাচ্ছিস তুই, হতচ্ছাড়ি। সব মহিলা হতকম্ব হয়ে যায় ইলোরার কথা শুনে। আলো ধমকের সুরে বলে, কথা বুঝে শুনে বলবেন, মুখ সামলে বলবেন। দাদি নরম গলায় শামিন ইলোরাকে ডাকে। ইলোরা ঘুরে তাকায়। সিঁড়ি কাছটাতে দাঁড়িয়ে আছে শামিন। সাদা রঙের পাঞ্জাবি পরনে, তার মাথায় টুপিটা খুলে হাতে নিয়েছে। আলো ঈশিতাকে দেখে উঠে দাঁড়ায়। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে শামিনকে দেখে। যে লোকটা তাকে একদিনে বাবা হারা করে দিতে পারত, আজ নিজেই বাবা হারিয়ে কতটা পরিবর্তন এসেছে চেহারা, সেটা দেখতে থাকে। শামিন একবারের জন্য আলোর দিকে তাকায়নি। সে নিষ্প্রাণ গলায় ইলোরাকে বলে, কেউ মৃত ব্যক্তির বাড়িতে সমবেদনা জানাতে আসলে তাকে এভাবে অপমান করতে নেই। কথাটি বলে শামিন দোতলায় ওঠার জন্য পা রাখে সিঁড়ির প্রথম ধাপে। পেছন থেকে আলো বলে উঠে, দাঁড়ান। শামিন দাঁড়িয়ে পড়ে, কিন্তু আলোর দিকে ঘুরে তাকায় না। আলো এগিয়ে এসে শামিনের পেছনে দাঁড়িয়ে বলতে থাকে, জানি এই সময় এসব কথা বলা উচিত নয়, তবু বাধ্য হয়ে বলছি। আমার দাদু দেওয়া একটা চেন বিক্রি করে টাকা নিয়ে এসেছি আমি। টাকাগুলো নিয়ে আমাকে ঋণমুক্ত করুন। ঋতুর কাছে দিয়ে যাও। টাকা গোনার পরিস্থিতিতে আমি নেই, অস্ফুট স্বরে বলে শামিন। আলো বলতে থাকে, জানি এই সময় এসব কথা আপনাকে বলা ঠিক হচ্ছে না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার বাবা মৃত্যুটা কি কোনোভাবেই আমার জন্য হয়েছে? আমি দায়ী? শামিন নিচু স্বরে কিন্তু তেজি কণ্ঠে বলে, মোটেই না। অবান্তর কথা। আলো বলতে থাকে, কাল সন্ধ্যায় ঘটনার পর থেকে আপনাদের বাড়ির লোকজন আমাকে অপরাধী সাজিয়ে আমার দিকে আঙুল তুলছিল। অপরাধী তার অপরাধ স্বীকার করে স্বেচ্ছায় শাস্তি পেতে গেলে সেজন্য ভিকটিমকে দোষী সাব্যস্ত করা হলো কেন? সে অপরাধীকে আটকাচ্ছে না, সেটা কি উচিত ছিল? উচিত হয়নি। ওদের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আজ আমি এখানে ঈশিতা আপুকে সমবেদনা জানাতে এসেছি। সেটা কি ভুল হয়েছে? ভুল হয়নি, তুমি মহৎ। তাহলে আপনার বাড়ির লোকজন এভাবে কেন অপমান করবে, যেন আমি একজন অপরাধী, যেখানে আমার কোনো দোষই ছিল না? আপনি যা করেছেন তার বিনিময়ে এতটুকু রিয়্যাক্ট করা কি স্বাভাবিক না আমার? ঠান্ডা মাথায় বলুন। স্বামী নিচু স্বরে বলল, স্বাভাবিক। তাহলে সবাই বারবার আমাকে দোষারোপ করছে কেন যে আমি সর্বনাশী? স্বামীর ওদিকে ফিরে স্বাভাবিক গলায় বলে, দাদি বৃদ্ধ মানুষ, তাই এমন করছে। দাদি হয়ে আমি ক্ষমা চাইছি। সমবেদনা জানানো হয়ে গেলে তুমি বাড়ি চলে যাও। কোনো কিছুতেই তোমার কোনো দোষ নেই। তুমি নির্দোষ ছিলে, আছো এবং আমার কাছে বরাবর নির্দোষ থাকবে। আলো শামীমের মাথার দিকে তাকিয়ে থাকে। শামীম একবারের জন্য আলোর দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়।
বাতাসে নির্বাচন গন্ধ পাচ্ছি। চোখ বন্ধ করে একটা প্রশান্তির গভীর নিঃশ্বাস ফেলে সাগর সমরেশ ভূঁইয়ার ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। সাগরের চোখ মেলে তাকিয়ে বলে, বিষয়টা পুরোটা মাথার উপর দিয়ে গেল আব্বা। বিষয়টা যাই হোক না কেন, লাভ তো আমাদেরই হচ্ছে। এরকম অনাকাঙ্ক্ষিত সুযোগ হাতে চলে আসলো, কিন্তু হজম করতে বেশ কষ্ট হচ্ছে আমার। মানে, আপনি ভাবতে পারেন সিংহ তার স্বাদের রাজত্ব স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে? সমরেশ ভূঁইয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলে, সিংহ রাজত্ব ছেড়েছে, শুধু তার উপাধি না। ওকে আন্ডার এস্টিমেট করিস না বাপ। অতীতে বহুবার ওকে আন্ডার এস্টিমেট করে কোপ খেয়েছি। বাবার কথা সাগরে মাথায় নাড়ে, তারপর বলে, ঠিক বলছো, ওর গতিমতি বোঝা মুশকিল। নজরে নজরে রাখতে হবে ওকে। ভাইয়া, দরজার বাইরে ঋতু দাঁড়িয়ে আছে। স্বামীর দোতলার বারান্দার রেলিং ধরে দাঁড়িয়েছিল। ঋতু কথা মাথা ঘুরে তাকায়। ভাইয়া, আত্মীয় স্বজনরা বাড়িতে খাবার দিতে চাচ্ছে, ওদেরকে কি বলবো? এসব কেন? নিয়ম রাখি, ভুলে গেছেন নিয়ম? স্বামীর অন্যমনস্ক হয়ে প্রশ্ন করে, তারপর উত্তরের অপেক্ষা না করে ঋতুকে বলে, যা মন চায় করো। ঋতু দাঁড়িয়ে থেকে কয়েক মুহূর্ত পরে বলে, এতিমখানায় খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু আমি যাচ্ছি। বাড়িতেও মিসকিন ডেকে খাইয়ে দিবে। আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি। অনুমতি কি আছে ঋতু? তুমি যেটা ভালো মনে করো। জামিলকে টাকা দিয়ে সব বুঝিয়ে দাও। তারপর কিছুক্ষণ পরে চুপ করে থেকে বলে, তুমি এই অবস্থায় দৌড়াদৌড়ি করো না, খাওয়া দাওয়া ঠিক মতো করো। ইহানকে খাওয়া, ঈশিতাকে খাওয়াও। তোমার না খেয়ে থাকলে বাবা ফিরে আসবে না। আর আপনি খাবেন না? গতকাল রাত থেকে কিছুই খাননি। খাবো, এক গ্লাস পানি পাঠিয়ে দাও কাউকে দিয়ে। ঋতু চলে যাওয়ার আগে নিচু স্বরে বলে, ভাবি আমার কাছে কিছু টাকা দিয়ে গিয়েছে। কোথায় রাখবো ভাইয়া? বিছানার উপর রেখে যাও। রেহানা দরজার কাছে দাঁড়িয়ে বারবার ভিতরে উকি দিচ্ছে। আলো খেয়াল করছে, কিন্তু কিছু বলছে না। হীরা মাথা ঘুরে রেহানার দিকে তাকিয়ে বলে, আন্টি আসুন না, ভিতরে আসুন। রেহানা ভিতরে ঢোকে। আলো তার পায়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলতে চাইলে বলতে পারো। রেহানা আমতা আমতা করে বলে, ও বাড়িতে ভাত তরকারি দেওয়াটা উচিত নয় কি? কোন বাড়িতে? মরা বাড়িতে। আলোর মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, কেন? তুমি কি সত্যি সত্যি বেআইবাড়ি ভাবছো বাড়িকে? রেহানা কিছুক্ষণ চুপ করে থাকে, বলে, পাড়া প্রতিবেশীরা বাঁকা কথা শুনিয়ে যাচ্ছে। কোন জন্মে পাড়া প্রতিবেশীর কথা আমি গায়ে লাগিয়েছি? এখন ভাত তরকারি রেঁধে পাঠাবে, কাল ওই স্বামী নিয়ে আসা এসে তোমার কাছে জামাই আদর খেতে চাইবে, খাওয়াবে তুমি? আলো, এভাবে কথা বলিস না। লোকটার বাবা মারা গিয়েছে, এখন অন্তত চুপ কর, শুনতে ইচ্ছে করছে না আর। হিয়া চেঁচিয়ে বলে ওঠে। আলো চুপ হয়ে যায়। রেহানা বলতে থাকে, তোর বাবাও বলছিল তোর মত থাকলে পাঠাবো। এক সমাজে চলতে গেলে শত্রু বাড়িতেও তো মানুষ এসব দেয় সামাজিকতার খাতিরে। হ্যাঁ, তোমরা এখন মেয়ে কিডন্যাপার আর ছেলেদের গলায় চাকু ধরা লোকে মরাতে মরিয়া হয়ে উঠেছ। যা পাঠিয়ে দাও। আমাকে বলছে কেন? পাড়া প্রতিবেশী থেকে অনুমতি নাও। রেহানা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে চলে যায়। হিয়া আলোর দিকে তাকিয়ে বলে, তোকে কি দিয়ে বানিয়েছে আল্লাহ? আমার সেদিন রেপ হতে পারতো হীরা, হয়নি তো, তাই না? তোকে বিয়ে করেছে জোর করে। শত পলিটিশিয়ানরা মেয়েদের রেপ করে বনে জঙ্গলে ফেলে দিয়ে যায়, কেউ খবর রাখে না। এমন কিছু তো তোর সাথে হয়নি। তোকে বিয়ে করেছে শেষমেশ ভুল বুঝতে পেরে তোর জন্য নিজের ক্যারিয়ার বলি চড়িয়েছে। তোর যে দৃষ্টিকোণ থেকে অন্যায়টাকে দেখবি না কেন হিয়া, ওটা অন্যায় থেকে যায়, একটা ঘোর অন্যায়। হ্যাঁ, অন্যায় থাকবে, কিন্তু একজন অপরাধী যে সারা জীবন অপরাধী থাকবে, তোকে এমন কথা মাথায় দিব্যি দিয়ে কে বলেছে? জবাব দে আমাকে। না, সে হজ করে হাজি হয়ে গিয়েছে, কিন্তু আমি তার কাছে যাব না। কি করবি এখন? আমাকে তোরা মেরে ফেলবি? মেরে ফেল। হিয়া চুপ করে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। আলো বলে, তোদের কাছে সে ফেরেশতা মানুষ, কিন্তু আমার কাছে সে একটা অপরাধী থাকবে। অপরাধীকে ক্ষমা করা যায়, তার প্রতি সমমর্মিতা দেখানো যায়, কিন্তু সংসার করা যায় না হিয়া। আমি কোনো সমঝোতা সংসার চাই না হিয়া।
আমি চাই একটা ভালোবাসার সংসার। ওনাকে আমি কখনো ভালোবাসতে পারবো না রে, বুঝবি না তোরা। আমাকে কেউ বুঝাবি না, শরীর খারাপ। ফুয়াদ ঘরের ভিতর ঢুকে স্বামীনের বিছানায় বসে। স্বামীন আধশোয়া হয়েছিল। মৃদুস্বরে বলে, মাথা ব্যথার মেডিসিন নিয়েছিস? ঈশিতার যেন ডাক্তার ডাকা হয়েছে, অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। পড়ি আছে, দেখবে। ইসমামের সাথে কথা হয়েছে? বিকেলে হয়েছে। ভেঙে পড়ছে খুব। ওকে সামলানোর কেউ নেই ওখানে। আর তোকে? ফুয়াদ স্বামীর দিকে তাকিয়ে বলে, তারপর বলতে থাকে, তোকে সামলানোর কেউ আছে? তুই নিজেকে দেখেছিস? তুই আছিস, জামিল আছে, আর কাকে লাগবে আমার? স্বামীন ঠান্ডা গলায় জবাব দেয়। কিছুক্ষণ দুজনে চুপচাপ। তারপর স্বামীন বলতে থাকে, বাবা সবসময় আফসোস করতেন তার মৃত্যুর শয্যায় ইসমাম পাশে থাকবে না। আজ দেখ ভাগ্যর কি নির্মম পরিহাস। তার একটা সন্তানও থাকতে পারল না। সব কিছু ঘেটে দেয় আমি। ফুরাদ, তুই ঠিক বলেছিস, আমি বড্ড অযোগ্য। ফুয়াদ তার বন্ধুর কাঁধে হাত রাখে। স্বামীন দ্রুত নিজেকে সামলে নেয়। ফুয়াদ প্রসঙ্গ পাল্টে বলে, আতাউর আলমের বাড়ি থেকে ভাত তরকারি পাঠানো হয়েছে। স্বামীন চুপ করে থাকে। ফুয়াদ বলে, হঠাৎ কি হয়েছিল? কেন এত বড় সিদ্ধান্ত নিলি? ও আমাকে বলল ওর লাইফে আমার অস্তিত্ব টের পেলে ও সুইসাইড করবে। এত বড় একটা কথা বলল। তুই ঘৃণার পরিমাণ দেখেছিস? কতটা ক্ষত দিয়েছি আমি ওকে। কিচ্ছু সরাতে তো পারবই না। ভাবলাম একটু স্বস্তি দিই ওকে। ওর মনে করে আতাউর আলম ভোটে দাঁড়ালে জিতে যেত, তাই আমি সেই ব্যবস্থা করে দিলাম। এতটুকু স্বস্তি তো আসিয়াকে দেওয়ার ক্ষমতাই ফেরাউনের রাখে। ও স্বস্তি পাক। ডেলিভারি বয় এসে নিচে দাঁড়িয়ে আছে। আলো আর শেফালির হাতে হাতে আচার বয়মগুলো নামিয়ে নিচ্ছে। সঞ্চিতা বিউটি হীরা শ্রাবণী মশলা প্রক্রিয়াজাত করছে। ডেলিভারি বয়কে দোকানের সিস্টেমগুলো বুঝিয়ে দিয়ে আলো ওড়না হাত মুছতে মুছতে ছাদে যায়। ছাদে গিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, আজকের মতো কাজ শেষ। শেফালি আপু আর বিউটি আপু তোমরা যাও, তোমাদের তো কাজ রয়েছে আরও। বাকি কাজ আমার হাতে হাতে করতে পারবো। সত্যি বলছো? যাবো আলো? আলো হেসে বলে, যাও। শেফালি আর বিউটি চলে যায়। আলো বসে যায় বাকিদের সাথে মশলা প্রক্রিয়াজাত করতে। কিছুক্ষণ পরে নিচে চেঁচামেচি শব্দ শোনা যায়। সবাই সবার মুখের দিকে তাকায়। আলো উঠে গায়ে ওড়না জড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির আঙিনায় চলে যায়। আশেপাশে বাড়ির বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। আলোর বাবা মাও আছে। আলোকে দেখে ব্যবসায়ী জালালউদ্দিন বলে ওঠে, এই যে এসে গিয়েছে আসল লোক। আলো বলে, কি হয়েছে আঙ্কেল? কি হয়েছে? তোমার জন্য তো এই পাড়ায় শান্তিপূর্ণভাবে কেউ থাকতে পারবে না দেখছি। কি করেছি আমি? কি করেছো? আজকাল হিজড়াদের সাথে চলাফেরা করো। তোমার ওইসব পোষা হিজড়ারা কি করে জানো? মহল্লার দোকানে দোকানে চাঁদাবাজি করে, ভদ্রলোকদের হয়রানি করে বেড়ায়। এই তো গতকাল আর্কিটেক্ট সাহেবের 3 মাসের নাতির মুখ দেখবে বলে বাড়িতে ঢুকেছিল, উল্টো করে ঝুলিয়েছিল শিশুটাকে। আরও কত ধরনের অত্যাচার ওরা করে তুমি জানো? আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, শেফালি আর বিউটি আপু কি কিছু করেছে? করেনি তো, তাই না? ওরা করেনি, কিন্তু ওদের আশকারা পেয়ে তো ওর সহজাতিরা মহল্লায় ঢুকে এমন করছে। স্বজাতি মানে? আমরা সবাই একই জাতি, সবাই মানুষ। শেফালি বিউটি আপু যদি কিছু করে থাকে তাহলে আমাকে বলুন, বাকিদের তো আর আমি লিড করি না। থানায় কমপ্লেন করুন। জালালউদ্দিনের পাশ থেকে তার স্ত্রী বলে, বাদ দাও তো, এই মেয়েকে তুমি চেনো? কোনো বিজ্ঞান নেই এই মেয়ের, এর সাথে কি কথা বলছো তুমি? এরপর আতাউর আলমের দিকে তাকিয়ে বলে, শুনুন ভাই, আপনি সজ্জন ব্যক্তি, তাই আপনাকে বলছি একটু রয়ে সয়ে চলাফেরা করুন। বলুন মেয়েকে, আর পারলে একটু ভদ্রতা শেখাবেন। আঙ্কেল, আমার কিছু করার নেই, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। স্বামী দেখো, ওই দিনের সন্ধ্যার পর থেকে তোমার প্রতি আমার যথেষ্ট বিরক্ত ছিলাম। এখন আমি যথেষ্ট মর্মাহত, তাই তোমাকে ধমকাচ্ছি না, কিন্তু তুমি তোমার সিদ্ধান্ত বদলে নাও। বারবার বলছি না আঙ্কেল, আমি গুটিয়ে নিয়ে সব কিছু থেকে। স্বামী, তুমি কি ভুলে গিয়েছো নমিনেশন পাওয়ার জন্য তুমি কি করেছিলে? ভুলে গিয়েছো তুমি কতটা পরিশ্রম করে তুমি এই পর্যায়ে এসেছো?
কোনো টাকা পয়সা ইনভেস্ট না করে, কোনো অবৈধভাবে উপায় অবলম্বন না করে ভুলে গেছো সব? কিচ্ছু করার নেই আঙ্কেল। চাইছোটা কি শামীম তুমি? পূর্ণ নির্বাচন আঙ্কেল। কথাটি বলে কবির আলমগীরের মুখের ওপর ফোন কেটে দেয় শামীম। তারপর কিছুক্ষণ চুপ করে বসে থাকে। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠতেই শামীম ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে রনি বলে, ভাই, মহল্লায় কিছু লোকজনের সাথে ভাবির হাঙ্গামা করছে। ওকে ওর মতো ছেড়ে দে রনি, ও সামলে নিতে পারবে। বিরক্ত করিস না ওকে। আমি নির্বাচনে দাঁড়াবো। আবার আতর আলম হতভম্ব হয়ে যায়। আলো বাবার দিকে তাকিয়ে জেদি কণ্ঠে বলে, হ্যাঁ দাঁড়াবে। আতর আলম উঠে দাঁড়ায়, আতঙ্কিত মুখ নিয়ে বলে, অসম্ভব। আমি আবার ওই মরণ খেলায় নামতে চাই না, একেবারে না। তুই বাদ দে। কেন বাদ দেব? বাদ দেব না আব্বু। আবার নির্বাচন হবে, তুমি দাঁড়াবে স্বতন্ত্র প্রার্থী হয়ে। ভোট হবে, তুমি জিতবে, আর কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না আব্বু। আতর আলম মেয়ের মাথায় হাত রেখে নরম গলায় বলে, এত জেদ বড় খারাপ জিনিস মা। এত জেদ করিস না। আমি আগের বার ভুল করেছিলাম। আমার মতো লোকের রাজনীতি মানায় না মা। আমার মতো ছাপোষা লোক, যার কোনো জনবল নেই, অর্থ নেই, তার রাজনীতি মানায় না। কিন্তু তোমার দেশ সেবা করার মতো একটা উদার মন আছে আব্বু, ওটাই যথেষ্ট আব্বু। সবটা যখন অগোছালো হয়ে গিয়েছিল, আর একবার এই খেলাটা আমি খেলতে চাই আব্বু। তুমি একটা সুযোগ পেয়েছো আব্বু, তুমি দাঁড়াবে। তুমি অবশ্যই নির্বাচনে দাঁড়াবে এবং ওই ইয়াশা মির্জাকে তুমি জিতে দেখিয়ে দেবে, অবশ্যই দেখিয়ে দেবে। 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছে সে, যে কোচিং সেন্টারে আলো পড়ায় সেখানে হেড ম্যাম এখন এসে পৌঁছায়নি। চাবি তার কাছে। কোচিং সেন্টারটা গলির মেন রোডের ধারে। আলো পোর্চের নিচে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আজ পিরিয়ড হয়েছে, তাই মেজাজটা একটু বেশি বিগড়ে গিয়েছে। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে আলোর চোখ মুখ ভয়ে শুকনো হয়ে যায়। কিছু খ্যাপা কুকুর এদিকে ছুটে আসছে। আলো ডান পাশে একটা বাইক রাখা আছে, সে ভয় পেয়ে বাইকের পিছে গিয়ে দাঁড়ায়। আলো দুর্ভাগ্য, কুকুরগুলো তার সামনে এসে দাঁড়িয়ে আছে, আলোকে দেখছে সব কয়টা। এমনিতেই এই মাসে সব কুকুর খ্যাপা হয়ে যায়, তার উপরে এতগুলো কেমন ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে, জিভ বের করে আছে। আজ আলোর 12টা গেলেও যেতে পারে। সে ঢোক গিলে এদিক ওদিক অসহায়ের মতো তাকাচ্ছে। মেন রোডের অপোজিট চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে আলোকে দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছিল শামীম। শামীমের চোখে মুখে সংকোচ। সে জানতো না আলো এখানে পড়ায়, তাহলে সে আসতো না কখনোই। তার ফোনের রিংটোন বেজে যাচ্ছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ঈশিতা উদাসীন গলায় বলে, ভাইয়া তাড়াতাড়ি এসে নিয়ে যাও আমাকে। আসছি, শুকনো গলায় বলে শামীম। ফোন কেটে দেয়। কোনো উপায় না দেখে আলোর দিকে এগিয়ে যায় শামীম। কুকুরের ভয়ে দম বন্ধ হয়ে আসছিল আলোর। ছুটতেও পারছিল না সে। অসহায়ের মতো ডান দিকে তাকাতেই সে থমকে যায়। এবুবুলু রঙের শার্ট গায়ে, আগোছালো চেহারা, ক্লান্ত ভঙ্গিতে শামীম তার দিকে এগিয়ে যাচ্ছে। আলো দাঁড়িয়ে থাকে শামীমের দিকে তাকিয়ে। লোকটাকে দেখে মনে হচ্ছে বাবার মৃত্যুর পরে আর শেভ করেনি। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, বাহুবলী মতো শরীরটাকে রোগা লাগছে বেশ। শামীম আলোর একেবারে কাছে গিয়ে নিচু স্বরে বলে, আমার বাইক। আলো অবাক হয়ে বাইকটার দিকে তাকায়। সে এতক্ষণ শামীমের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল। মুখ ভর্তি সংকোচ নিয়ে সে সরে দাঁড়ায়। শামীম বাইকে উঠতে যাবে তখন আলো নিচু স্বরে বলে উঠে, কুকুরগুলো তাড়িয়ে দিয়ে যান। শামীম দাঁড়িয়ে পড়ে। আলো নিচু করে রাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে নিচু হয়ে একটা ইটের টুকরো তুলে নিয়ে দূরে ছুঁড়ে মারে। কুকুরগুলো দৌড়ে সেদিকে যায়। শামীম বলতে না চেয়েও বলে ওঠে, আমার কাছে হেল্প চাইতে তোমার আত্মসম্মানে অসম্মানিত হলো না? আপনার জায়গায় একজন পথচারী হলে আমি হেল্প চাইতাম, নিচু গলায় বলে আলো। শামীম কিছু না বলে আবারও বাইকে উঠতে যাবে। তখন আলো বলে ওঠে, আমার বাবা আবারও নির্বাচনে দাঁড়াবে। ভালো, এক শব্দে জবাব দেয় শামীম। আলো বলতে থাকে, এবার সে জিতে দেখাবে নির্বাচনে। আচ্ছা ঠিক আছে। শামীম ঠান্ডা জবাব
কোনো এক অদ্ভুত কারণে আলো মেনে নিতে পারছে না। সে স্বামীকে উত্তেজিত করতে বলে ওঠে, আপনার দয়া ছাড়া মাথা উঁচু করে বাঁচা যায় সেটা এবার আমি দেখিয়ে দেব। স্বামীন আলোর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, আমি পদত্যাগ করেছি, তার জন্য আবার নির্বাচন হবে। এটা কিন্তু এক প্রকার দয়া। আলো, দয়াটুকু নিতে তোমার আত্মসম্মানে বাঁধল না? আলো শীতল চোখে স্বামীনের দিকে তাকায়, তারপর খেপে গিয়ে বলেন, না, কারণ আপনি গতবার অবৈধভাবে ভোটে জিতেছেন। আপনার পদত্যাগ করা উচিত। এটা দয়া নয়। স্বামীন তাচ্ছিল্য হাসি হাসে। সে হাসি আলোকে পীড়া দেয়। সে দাঁত খিচিয়ে বলে, খুব আত্মবিশ্বাস আপনার নিজের প্রতি, তাই না? খুব আত্মবিশ্বাস। তাহলে একটা বাজি ধরেন আমার সাথে। কি বাজি? আপনি আবার ভোটে দাঁড়াবেন। স্বামীন আলোর দিকে সরু চোখে তাকায়, তারপর বলে, আমার যদি ভোটে দাঁড়ানোর থাকতো তাহলে আমি পদত্যাগ করলাম কেন? আলোর মাথায় জেদ চেপে গিয়েছে। গম্ভীর কণ্ঠে বলে, আপনার অহংকার আমি ভাঙতে চাই। আপনি পদত্যাগ করেছেন এবং পুনরায় আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, তবে এইবার কোনো দল থেকে টিকিট নিয়ে নয়, আমার বাবার মতো একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে। বলুন, রাজি আছে দম? অনেক তো দলের নাম ভাঙিয়ে খেলেন, এখন নিজের ক্ষমতা দেখান পারলে। স্বামীন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, বাচ্চামো করো না। কথাটি বলে স্বামীন আবারও বাইকে উঠতে যাবে, অমনি আলো বলে ওঠে, ঠিক জানতাম আপনার ক্ষমতা আসলে ওই দলই। নিজের কিছু নেই, ভয় পাচ্ছে ইয়াসার মির্জা। স্বামীন দাঁড়িয়ে পড়ে। আলো দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আচ্ছা, ধরলাম বাজি। তো মনে করো যদি তোমার বাবা জিতে যায় তাহলে কি হবে? তাহলে আপনি আমার আব্বুর পায়ে নাকখড় দেবেন। স্বামীন চুপ করে আলোকে দেখে, তারপর বলে, তাই? আর যদি আমি জিতি? আমি যেটা বলবো সেটা শুনতে পারবে? আলো চুপ করে থাকে। স্বামীন বলে, দম তো তোমার নিজেরই নেই আলো, তাই আমার দম নিয়ে প্রশ্ন করো না। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ঘুমাও। তোমার বাবার জন্য অগ্রিম শুভকামনা। আলো দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি রাজি। স্বামীন তাচ্ছিল্য হাসি হাসে, তারপর বলে, তাই? ভেবে দেখো আলো, বেশি কনফিডেন্স ভালো না। আমি রাজি। কি চান আপনি? আমাকেই তো চাইবেন, তাই না? ঠিক আছে, আমি রাজি আপনার শর্তে, কারণ আমি জানি আপনি জিততে পারবেন না। স্বামীন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো দাঁতে দাঁত চেপে বলে, এই আলো, ভয় পাওয়া মেয়ে না স্বামীন ইয়াসা। আমি রাজি। বাবা জিতলে আপনি আমাদের কথা শুনবেন, আর আপনি জিতলে আমি আপনার কথা শুনব। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, নিজের কথা নিজে জড়িয়ে যাবে আলো, পরে আমাকে দোষ দিও না। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্বামীন বাইকে উঠে বাইক স্টার্ট করে চলে যায়। আলো হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, গায়ে এখনও জেদে কাঁপছে। যা হয় হোক, ওই লোকটাকে ওর ক্ষমতা দেখিয়ে ছাড়বে আলো। ওর দলের জন্য লোকজন ওকে ভোট দেয়, এটা হারে হারে টের পাবে। এবার নির্বাচন হেরে ওই স্বামীন ইয়াসার মির্জা কোচিং সেন্টারে হেডম্যান রিক্সা থামিয়ে আলোর সামনে দাঁড়ায়। অপরাধীর গলায় বলে, সরি, 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখলাম তোমায়। সরি আলো। আলো ম্যামের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, আপনার কি হয়েছে? আপনি এভাবে কাঁপছেন কেন? আর বলো না, গলির ওই মাথায় মেন রোডে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা নীল রঙের R15 একটা বালু ভর্তি ট্রাক রাস্তায় পিষে দিয়ে গিয়েছে। লোকটার মাথা থেতলে গিয়েছে। আমি দূর থেকে দেখেছি। লোকেদের ভিড়, রক্তের বন্যা বয়ে গিয়েছে। সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। লোকটা মনে হয় না বাঁচবে আলো, এক নাগারে বলে উঠে হেড ম্যাম। আলো কেঁপে উঠে। লাল রঙের R15 তো স্বামীন গিয়েছে এইমাত্র। আলো এদিক ওদিক তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। হেডম্যাম বলে উঠে, তোমার কি হয়েছে আবার? আলো একটা ঢোক গিলে নিয়ে বলে, ম্যাম, আজকে আমাকে ছুটি দিন, সরি। আলো কথাটি বলে মেইন রোডে নামে। একটা রিক্সা থামিয়ে উঠে
পরে বলে সদর হসপিটালে চলুন। আলো বুঝতে পারছে না তার এত অস্থির লাগছে কেন। ফোনে বারবার ঈশিতাকে ফোন দিচ্ছে আলো। ঈশিতা ফোনটা ধরছে না। আলো অস্থিরতা বেড়ে যাচ্ছে। হসপিটালের সামনে রিক্সা থামিয়ে কোনো মতে ভাড়া মিটিয়ে সোজা ইমার্জেন্সি ইউনিটে চলে যায় আলো। প্রচুর লোকজন সেখানে। সরাসরি ইউনিটে ঢুকতেই একজন নার্স এসে তাকে থামায়। আরে আরে কোথায় যাচ্ছেন? আলো এদিক ওদিক তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এইমাত্র ঝিলবাড়ি অ্যাক্সিডেন্ট স্পট থেকে একজনকে নিয়ে আসা হয়েছে। আর 15-এর আরোহী, অবস্থা খুব খারাপ তার। আলো আতঙ্কিত মুখ নিয়ে তাকিয়ে থাকে নার্সের দিকে। নার্স বলে, বাঁচবে কি না বলা যায় না। আলো কেঁপে উঠে। নার্স আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, তার পরিবার থেকে এখনও কেউ আসেনি। আপনি কে? ভিকটিম কি হয় আপনার? আলো বিধ্বস্ত চেহারা নিয়ে নার্সের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠে, স্বামী।